প্রতিদিনের মতোই মহারাজ নিজের কক্ষেই বসেছিলেন। মহারানী খাবার থালা হাতে নিয়ে মহারাজের কাছে আসলো। এসেই মহারাজকে বলল, মহারাজ, এটা কী মাস চলছে বলো তো? মহারাজ বলল, ওফ, মাঝে মাঝে এমন কথা বলো না তুমি। লাল পলাশে মাঠ ঘাট সব ভরে গেছে। আরে, এটা যে ফাল্গুন মাস, সেটা একটা ছোট্ট বাচ্চাও জানে। রানী বলল, যাক, মাসটা যে তোমার মনে আছে সেটা জেনেও খুশি হলাম। নাও, এবার জল খাবারটা খেয়ে নাও। আচ্ছা মহারাজ, এই ফাল্গুন মাসে কি হয়েছিল বলো তো? মহারাজ বলল, ফাল্গুন মাসে কি হয়েছিল বলো তো রানী? ঠিক আমার মনে পড়ছে। রানী বলল, মনে করার চেষ্টা করো। মহারাজ বলল, না না, বলার মতো তো কিছুই মনে পড়ছে না। রানী বলল, তা মনে পড়বে কেন? সংসারের কোনো দিকে খেয়াল থাকে তোমার যে মনে পড়বে? মহারাজ বলল, আহ রানী, অযথা চটে যাচ্ছ কেন? আরে বাবা, সংসারের সব দিক খেয়াল রাখার জন্য তো তুমি আছ। রানী রেগে বলল, শোনো, অনেক দিন বাপের বাড়ি যায়নি, আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। এই বলে রানী সেখান থেকে চলে গেল। মহারাজ বলল, যা বাবা। হঠাৎ রানীর আবার কি হলো? রানী আবার এত ক্ষেপে গেল কেন? আর তখনই গোপাল চলে আসলো মহারাজের কাছে। গোপাল বলল, তা মহারাজ, আমাকে আসতে বলেছিলেন কেন? মহারাজ বলল, একটা ব্যাপারে আলোচনা করার জন্য আসতে বলেছিলাম, কিন্তু আজ আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। থাক, আলোচনাটা না হয় কালকেই করা যাবে। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, কিন্তু মনটা কেন খারাপ হলো সে ব্যাপারে কিছু কি জানতে পারি? মহারাজ বলল, সে না হয় পরে শুনবে। আচ্ছা গোপাল, এই ফাল্গুন মাসে কি হয়েছিল বলো তো? গোপাল একটু ভেবে মহারাজকে বলল, মহারাজ, ফাল্গুন মাসে যতদূর মনে হচ্ছে আপনার বিয়ে হয়েছিল। মহারাজ বলল, দেখো কাণ্ড, আমার বিয়ের মাস আমি কেমন ভুলে গিয়েছি, অথচ তুমি কেমন দিব্যি মনে রেখেছ। গোপাল, এই জন্যেই তোমাকে আমি এত ভালোবাসি, কিন্তু কি করি বলো তো গোপাল? গোপাল, মনে হয় রানী ঘুরিয়ে ঘুরিয়ে সেই কথাটাই বলতে চেয়েছিল, কিন্তু আমার কাছ থেকে কোনো সঠিক উত্তর না পেয়ে রেগে বাপের বাড়ি যাবে বলে রেগে বাপের বাড়ি চলে যাবে শাসিয়ে গেল। গোপাল বলল, তার রাগের কোনো দোষ দিতে পারি না মহারাজ, তবে ইচ্ছে থাকলে তার একেবারে গলে জল করে দিতে পারেন। মহারাজ বলল, কি রাগকে গলে জল করে দিতে পারে, কিন্তু কি করে? গোপাল বলল, মহারাজ, একটা 7 নলে হীরের হার। মহারাজ বলল, বাহ বাবা গোপাল, খাসা বলেছ। তা আমারও তুমি ওটা গড়াতে দিতে পারবে? আর এই ব্যাপারটা যেন রানী বিন্দুমাত্র জানতে না পারে। গোপাল বলল, আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, কেউ জানতে পারবে না। তারপর গোপাল সেখান থেকে চলে গেল। এদিকে রানীর রাগ কমে যাওয়ার পর ভাবল যে মহারাজকে এভাবে বলাটা ঠিক হয়নি। আর আমি যদি বিবাহ বার্ষিকীর দিন বাপের বাড়ি চলে যাই, তাহলে মহারাজকে প্রণাম করব কি করে? তার থেকে বরং আমি মহারাজকে একটা হীরের আংটি দিই। কিন্তু মহারানী এই হীরের আংটিটা দেওয়ার বিষয়টা লুকিয়ে লুকিয়ে করতে চাইছিল। তাই মহারানী গোপালকে ডাকলো আর গোপালকে সেই দায়িত্বটা দিল। এতে গোপাল সবটা জানার পরেও কারো বিষয়ে কাউকে জানালো না। গোপাল চুপচাপ স্যাকরার কাছে 7 নলি হীরের হার এবং হীরের আংটিটা করাতে দিল। কয়েকদিন পর সাকরার কাছ থেকে 7 নলি হীরের হার এবং হীরের আংটিটা নিয়ে রাজবাড়িতে আসলো। প্রথমে গোপাল মহারাজকে 7 নলির হীরের হারটা দিতে আসলো। মহারাজ বলল, গোপাল, তোমার জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তা আমার ওই 7 নলি হীরের হারটা কোথায় দেখি? দাও দাও দাও, একটু কেমন হয়েছে সেই 7 নলি হীরের হারটা একটু দেখি। তারপর গোপাল হীরের হারটা মহারাজের হাতে দিল। মহারাজ হীরের হারটা দেখল আর বলল, বাহ বাবা, বেশ হয়েছে, বেশ হয়েছে, একদম খাসা হয়েছে গোপাল, খাসা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, আর রানীকে খুব মানাবে। ও গোপাল, রানীর পছন্দ হবে বলো? গোপাল বলল, পছন্দ না হয়ে যাবে কোথায়? আচ্ছা মহারাজ, আমি তাহলে এখন চলি, আমার অনেক কাজ আছে। তারপর গোপাল সেখান থেকে রানীমার কাছে গেল। গোপাল রানীমার কাছে গিয়ে হীরের আংটিটা রানীমাকে দিল আর বলল, কি রানীমা, কেমন হয়েছে হীরের আংটিটা? আপনার পছন্দ হয়েছে তো? রানীমা আংটিটা দেখে বলল, খুব পছন্দ হয়েছে, খুব। গোপাল বলল, দেখবে রানীমা, মহারাজেরও খুব পছন্দ হবে। আমি তাহলে এখন আসি। রানী বলল, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। পরের দিন মহারাজ এবং রানীর বিবাহ বার্ষিকী। সকাল সকাল মহারাজ ঘুম থেকে উঠে বাগানে বসে আছে আর ভাবছে কিভাবে এই 7 নলি হীরের হারটা রানীকে দেবে। আর তখনই
রানী বাগানে আসে আর এদিকে মহারাজও রানীকে দেখতে পেল আর মনে মনে ভাবছি এই সুযোগে রানীকে হারটা দিতেই হবে। রানী ও হীরের আংটিটা মহারাজকে দেবার জন্যে বাগানে এসেছে আর দুজনেই একসঙ্গে উপহার বের করেছে এবং দুজনে উপহার দেখে দুজনেই অবাক হয়ে গেল এবং খুবই খুশি হয়েছে। রানী বলল, ও মা খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা কবে বানালেন আপনি? মহারাজ বলল, কিন্তু রানী, এর মধ্যে শ্যাকরা তো রাজবাড়িতে আসেনি আর তুমিও তো কোথাও যাওনি, তাহলে তুমি এটা গড়ালে কিভাবে? রানী বলল, শ্যাকরাকে দিয়ে গোপাল বানিয়ে এনেছে। মহারাজ বলল, ও তাহলে সে বেটা সব কিছুই জানে। জানো রানী, আমিও না ওই তোমার হাতটাই ওই গোপালের হাত দিয়েই গড়িয়ে এসেছি। আজ আসুক বেটা। আর তখনই গোপাল একটা গাছের আড়াল থেকে বেরিয়ে বলল, আসুক না মহারাজ, আমি তো এখানেই আছি। রানী বলল, তার মানে তুমি লুকিয়ে আমাদের কথা শুনছিলে? গোপাল বলল, ওই একটু একটু। তারপর গোপাল মহারাজ এবং রানীমাকে বলল, মহারাজ, রানীমা, আপনাদের এই বিশেষ দিনের জন্য আমরাও একটা উপহার এনেছি। মহারাজ বলল, আমরাও মানে? গোপাল বলল, আমরাও। আর তখনই সকল সভাসদ ঘোড়ার রথ নিয়ে এলো, কিন্তু মন্ত্রীমশাই বাদে। মহারাজ এবং রানীমা এই রথ দেখে খুব খুশি হয়েছে। রানী বলে, ও মা, ঘোড়া দুটো খুব সুন্দর। গোপাল বলল, সময় পেলেই এই ঘোড়ার রথটায় চেপে আপনারা একটু ঘুরে আসবেন। মহারাজ বলল, সময় পেলে কেন, আমরা এখনই চড়ব এই রথে। এদিকে মন্ত্রীমশাই একটা আঁশবটি এবং একটা তরোয়াল নিয়ে আসলো আর বলল, তরোয়ালটা মহারাজের আর এই আঁশবটিটা রানীমার। আমি নিজে দাঁড়িয়ে এসব তৈরি করে এনেছি। এটা আমার তরফ থেকে আপনাদের জন্য উপহার। মহারাজ এবং রানীমা মন্ত্রীমশাইয়ের কাছ থেকে উপহার নিল। মহারাজ বলল, বাহ বাহ, কিন্তু এত দামি উপহার? মন্ত্রীমশাই বলল, ছি, দামের কথা কি বলছেন? আপনাদের উপহার দেওয়ার আনন্দ থেকে দাম কি আর বড় হয়? গোপাল মহারাজকে বলুন, চলুন মহারাজ, আমি আপনাদের সারথি হই। তারপর গোপাল ওই রথের সারথি হয়ে মহারাজকে এবং রানীমাকে ঘুরতে নিয়ে গেল। আর এভাবেই মহারাজ এবং রানীমার বিবাহবার্ষিকী উদযাপন হলো। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।